তো এটার নাম কি? ভেক্টর গুণন বা ক্রস গুণন। তো ভেক্টর গুণন বা ক্রস গুণনের যে প্রাইমারি কথাবার্তা সেটা হচ্ছে গিয়ে, ধরো একটা ভেক্টর নিলাম স্যার এ, যেটা এক্স অক্ষের দিকে একটা উপাংশ আছে, ওয়াই অক্ষের দিকে একটা উপাংশ আছে, এগুলা বিগত লেকচার গুলাতে আলোচনা হয়েছে। জেড অক্ষের দিকে একটা মনে করো উপাংশ আছে তার। এই আবার বি আর একটা ভেক্টর নিলাম, যেটারও এক্স অক্ষের দিকে একটা উপাংশ আছে, ওয়াই অক্ষের দিকেও একটা উপাংশ আছে, এবং জেড অক্ষের দিকেও তার একটি উপাংশ আছে। তখন এই দুটাকে আমরা ডট গুণন করে কি পাইছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, এ ডট বি। যে দুইটা ভেক্টরের গুণনের ফলে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায়, তখন আমরা সেটাকে কি বলছিলাম? ডট গুণন। ডট গুণনের ফলে আমরা কি পাই? স্কেলার রাশি পাই। তো আমরা সেখানে কি পেয়েছিলাম? এ বি কস থিটা। এ কি ছিল? এ ভেক্টরের মান। বি কি ছিল? বি ভেক্টরের মান। এবং আরো একটা পাইছিলাম আমরা, প্রমাণ করেছিলাম, এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, এটাও পেয়েছিলাম আমরা ডট গুণনের ফলে। এটা পাইছিলাম আমরা ডট গুণনের ফলে। এ ডট বি সমান এ বি কস থিটা, আবার এ ডট বি সমান এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, এবং এগুলো আমরা প্রমাণও দেখছিলাম। আচ্ছা, এরপরে আজকে যেটা, সেটা হচ্ছে গিয়ে ক্রস গুণন। ক্রস গুণন মানে হচ্ছে গিয়ে দুইটা ভেক্টরকে আমরা এই ক্রস চিহ্ন দিয়ে বোঝাই ক্রস গুণন। এটা যেহেতু জেনারেল বীজগণিতের মতো না, তাই তুমি বলতে পারো না যে এ ডট বি যে কথা, এ ক্রস বি সেই কথা, সেটা বলতে পারো না। এটা নট ইজ ইকুয়াল, এটা একই কথা না। তার মানে ডট আর ক্রস বীজগণিতে সেম হলেও ভেক্টরে কি নয়? সেম নয়। তাহলে এ ক্রস বি, এটা মানে কি? এইখানে যে ফর্মুলাটা আসবে সেটা হচ্ছে এ বি সাইন থিটা, একটা ফর্মুলা। আর একটা আসবে, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে, সরি, এখানে একটা জিনিস লিখা হয় না, এখানে একটা একক ভেক্টর থাকবে। কেন থাকবে সেটা আমরা বলবো। এখানে থাকবে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এখানে থাকবে এ এক্স, এখানে থাকবে এ ওয়াই, এখানে থাকবে এ জেড, এটা পি এক্স, এটা পি ওয়াই, এটা পি জেড। এই যে এইটা হচ্ছে গিয়ে ক্রস গুণনের ফর্মুলা। তাহলে ক্রস গুণনটা কি? ভেক্টরের ক্রস গুণনটা, এটা তো স্কেলার গুণন। আমরা যেটা পড়ছি, এই যে ফার্স্টটা পড়ছি স্কেলার গুণন, এটা। এখন আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে কি ভেক্টর গুণন বা ক্রস গুণন বা ক্রস গুণন করছি। তাহলে এ ক্রস বি সমান ফর্মুলা হচ্ছে এ বি সাইন থিটা, আবার একটা কি আছে? ইটা ক্যাপ আছে। ইটা হচ্ছে একটা, ইটা ক্যাপ মানে একটা একক ভেক্টর। আবার এখানে সমান সমান এটাও লেখা যায়। তার মানে এটারও দুইটা রূপ। ডট গুণনের যেমন দুইটা রূপ ছিল, এটারও দুইটা রূপ আছে। আচ্ছা, এইটুকু অংশ, এই যে স্যার একটু কালারটা চেঞ্জ করি, এই যে এ বি সাইন থিটা, এইটুকু অংশ হচ্ছে গিয়ে এ ক্রস বি এর মান। এ ক্রস বি এর মান হচ্ছে গিয়ে এই এইটুকু অংশ। আর ইটা ক্যাপটা কিন্তু এ ক্রস বি এর মান না, এ ক্রস বি এর দিক নির্ণয় করছে। তার মানে আগে তোমরা দেখছিলা ডট গুণনের ফলে তুমি কি পেয়েছিলে? জাস্ট একটা মান পেয়েছিলে, কোনো ভেক্টর পাওনি। তার মানে ডট গুণনের ফলে আমরা একটা স্কেলার রাশি পাই, তাই আমরা ওইটাকে কি বলি? স্কেলার গুণন বলি, যেহেতু একটা স্কেলার রাশি পাই। কিন্তু ক্রস গুণনের ফলে
দুইটা ভেক্টরকে যদি গুণ করি তাহলে যদি আমি আরো একটা নতুন ভেক্টর পাই, ওই দুইটা ভেক্টরের গুণনের ফলে যদি নতুন আরেকটা ভেক্টর আমি পাই, ওই গুণফলটাই যদি একটা ভেক্টর হয়, তখন আমরা সেটাকে বলি ক্রস গুণন। ভেক্টর গুণন বা ক্রস গুণন বলে থাকি। লাইক মনে করো ফ্যানের পাখা, ফ্যান যখন ঘুরে, উপরে যখন ঝুলন্ত যে ফ্যান গুলো সেগুলো যখন ঘুরে বাতাসটা নিচে তোমার গায়ে লাগে, তার মানে ফ্যান ঘুরছে, কিন্তু কি ঘূর্ণনের দিক আর বাতাসের দিক কিন্তু এক নয়। যেদিকে পাখাগুলা ঘুরছে বাতাসটা কিন্তু পাখাগুলো যেদিকে ঘুরছে তার ঠিক লম্ব বরাবর নিচের দিকে তোমার গায়ে এসে লাগতেছে। তুমি এটাকেও কি বলতে পারো, ভেক্টর গুণন বলতে পারো। হ্যাঁ, দুইটা ভেক্টরের গুণনের ফলে এই ঘটনাটা ঘটে। বলে স্যার এটা কিভাবে সম্ভব হয়? এটা সম্ভব হয় এরকম, এটা নিয়ম, এগুলা বের করার কতগুলো নিয়ম আছে, কিভাবে আমরা দিকটা বের করব। তাহলে ক্রস গুণনের একটা কি রয়েছে, দিক রয়েছে। ক্রস গুণনের দিক রয়েছে। ক্রস গুণনের দিকটা কে নির্দেশ করে? এই যে ইটাটা কি নির্দেশ করে? ক্রস গুণনের দিক নির্দেশ করে। আমরা বলেছিলাম একক ভেক্টরের কাজ কি? দিক নির্দেশ করা। তাহলে এই ইটাটার কাজ কি? ক্রস গুণনটা কোন দিকে কাজ করবে, নট অনলি এ ভেক্টর কোন দিকে কাজ করবে, বি ভেক্টর কোন দিকে কাজ করবে সেটা না, বরঞ্চ এ ক্রস বি, এই দুইটা এই ক্রস গুণনটা কোন দিকে কাজ করবে সেটার দিক প্রকাশ করবে কে? ইটা। সেটা কিভাবে নির্ণয় করব আমরা? সেটা নির্ণয় করার পদ্ধতি হচ্ছে এরকম, মনে করো এটা একটি ভেক্টর, এটি মনে করো আরেকটি ভেক্টর দিচ্ছি স্যার অন্য কালারে, এইটা মনে করো আরেকটি ভেক্টর, দুইটা ভেক্টর। আচ্ছা, এই দুইটা ভেক্টর, এটা এরকম দিয়ে দিলাম আর এটা এরকম দিয়ে দিলাম। এদের একটা মধ্যবর্তী কোণ রয়েছে মনে করো থিটা। এখন প্রথম ভেক্টরটার নাম দিয়েছি স্যার এ, দ্বিতীয় ভেক্টর নাম দিয়েছি স্যার বি, এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে গিয়ে থিটা। এখন আমি বলতে চাই, যদি এ কে আর বি দিয়ে যদি গুণ করি, কি গুণন করব? ক্রস গুণন করি, তাহলে সেখান থেকে আমরা একটা কি পাবো? ভেক্টর রাশি পাবো। গুণফলটা একটা কি হয়ে যাবে? ভেক্টর রাশি হবে। গুণফলটা একটা ভেক্টর রাশি হবে, যে ভেক্টর রাশিটার মান থাকবে এবং দিকও থাকবে। আচ্ছা, এই যে আমরা একটু আগে লিখেছি এ ক্রস বি সমান কি লিখেছি? এ বি সাইন থিটা আবার ইটা। তো এ বি সাইন থিটাটা কি করছে? এই ক্রস গুণনটার মান প্রকাশ করছে, আর ইটাটা এ ক্রস বি এর দিক প্রকাশ করছে। বলে স্যার দিকটা কিভাবে আমি নির্ণয় করব? এখন দিকটা যদি তুমি নির্ণয় করতে চাও, সেই ক্ষেত্রে একটা ব্যাপার তোমাকে খেয়াল করতে হবে, যে এই ক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে দিক নির্ণয়ের বিষয়টাতে। তো এখানে যে বিষয়টা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি, ডানহাতি স্ক্রু নিয়ম আছে। ডানহাতি স্ক্রু নিয়ম, ডানহাতি স্ক্রু নিয়ম আছে, এটা একটা নিয়ম আছে ডানহাতি স্ক্রু নিয়ম। অথবা হ্যাঁ, অথবা এটাকে আমি কিভাবে বলতে পারি, মনে করো একটা তলের উপর, একটা তল দ্বারা আমি একটা 3 ডাইমেনশন নিতে পারি। 3 ডাইমেনশন আমার এখানে আছে কিনা আমি জানি না, দেখি যদি থাকে তোমাদেরকে একটু দেখাতে পারি। না, যদি বোঝানো যাবে না।
এখন মনে করো এটা একটা, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা মনে করো একটা তল, এটা তল। মনে করো তোমার খাতাটা মাটির মধ্যে রাখা আছে, খাতার উপরে তুমি কি এঁকেছো? একটা বর্গ এঁকেছো। খাতার উপরে তুমি একটা কি এঁকেছো? বর্গক্ষেত্র আঁকছো মনে করো। এখন সেই বর্গের মধ্যে এখন মনে করো এখানে একটা ভেক্টর কাজ করতেছে। আহ, একটা ভেক্টর কাজ করতেছে এদিকে, একটা ভেক্টর কাজ করতেছে মনে করো এদিকে, এবং এদের মধ্যবর্তী এই কোণটা হচ্ছে গিয়ে থিটা। হ্যাঁ, এখন ওই দুইটা পুরোটাকে চতুর্ভুজ, বাকিগুলা বাহু, এগুলাকে বাদ, এগুলা নাই চিন্তা করো। হ্যাঁ, এগুলা নাই। আম, তাহলে এই দুইটা ভেক্টর, একটা এদিকে কাজ করতেছে, এই বিন্দুতে ক্রিয়ারত ছিল, এই ভেক্টর দুইটার উপর কি হবে? এই যদি লম্ব আঁকি আমি এই তলের উপর, এই লম্ব দিক বরাবর কাজ করবে কি? একক ভেক্টর। এটাকে কিভাবে আরো সহজ করে নির্ণয় করা যায়? মনে করো তোমার খাতার উপরে, তোমার খাতাটা মাটিতে আছে, খাতার একটা পেজের উপরে তুমি দুইটা ভেক্টর রাখছো। সেই দুইটা ভেক্টরের একটা হচ্ছে মনে করো এইটা এ ভেক্টর, আর একটা ভেক্টর হচ্ছে গিয়ে এ বি ভেক্টর। হ্যাঁ, তো খাতার পেজের উপরে তুমি মাটির উপরে রেখে তোমার ডান হাতকে যে কোনো একটা ভেক্টরের উপরে বসাও এবং আঙ্গুলগুলাকে কি করো? ভাঁজ করো। আমি একটু দেখাই, দাঁড়াও। স্যার, তো এই তলের উপর, এই তলের এ দিকে একটা ভেক্টর, বি দিকে একটা ভেক্টর। এখন এই ভেক্টরের দিকে তুমি যদি তোমার হাত বসাও, ডান হাত বসাও, ডান হাত বসিয়ে যদি আঙ্গুলগুলোকে বি ভেক্টরের দিকে স্যার, ভাঁজ করো, বি ভেক্টরের দিকে ভাঁজ করা মানে কিভাবে ভাঁজ করবে? অ্যান্টি ক্লকওয়াইজ, উল্টা দিকে যদি ভাঁজ করো, অর্থাৎ ক্ষুদ্রতর কোণে যদি তোমার আঙ্গুলগুলোকে যদি ভাঁজ করো, তাহলে তোমার বৃদ্ধাঙ্গুলিটা যেদিকে প্রসারিত হবে সেটাই হবে কি? ক্রস গুণফলের দিক। অর্থাৎ আমি যদি বিষয়টা বলতে চাই এরকম, মনে করো কোন একটা ভেক্টর আমরা এঁকে একটু যদি দেখি, দেখো স্যার এটা কি ডান হস্ত নীতির মতো? ডান হস্ত নিয়মই, সরাসরি ডান হস্ত নিয়মই আমি বলি। ধরো খাতায় আমি দুইটা ভেক্টর রাখলাম, একটা এ আর একটা বি। এটা আসলে চিত্রে বোঝানো যাচ্ছে না, থ্রি ডাইমেনশনাল ফটো পাচ্ছি না আমি। এই যে এটা দেখো তোমরা, এটা দেখো। তো নিচে যে ভেক্টরটা, এইটা একটা তল, এটা মাটিতে এভাবে শোয়ানো থাকতে পারে, যেভাবে থাকুক। ওই তলের উপর মনে করো এই ভেক্টরের দিকে আমি হাত বসালাম, এই যে এই ভেক্টর, আমি এ থেকে মনে করো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। আমি মনে করো এ থেকে বি এর দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। এই যে আমি এ থেকে বি এর দিকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ আমি যদি ঘুরি, তাহলে আমি যার থেকে ঘুরবো তার উপরে আমার হাতটা বসাবো। এই যে বসিয়েছি, আমার ডান হাত, ডান হাত বসিয়েছি। তারপর আমরা কি করব? যে ভেক্টরের দিকে যাব সেই ভেক্টরের দিকে আমার আঙ্গুলগুলাকে কি করব? ভাঁজ করব। কোন কোণে ভাঁজ করব? ক্ষুদ্রতর কোণে। এখানে কিন্তু কোণ দুইটা, কিন্তু তোমরা খেয়াল করছো কিনা জানি না, দুইটা কোণ কিন্তু দেখো।
খুব সাবধান, এটা হচ্ছে ক্ষুদ্রতর কোণ আর এটা হচ্ছে বৃহত্তর কোণ। ভেক্টরের ক্ষেত্রে কোণ নির্ণয়, ক্রস গুণফলের ক্ষেত্রে কোণ নির্ণয় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। সেই ক্ষেত্রে দেখো এটা ক্ষুদ্রতর কোণ আর এটা কি বৃহত্তর কোণ, এটা বড় কোণ। তাহলে আমাকে কি করতে হবে, যে ভেক্টর থেকে যে ভেক্টরের দিকে যাব, মনে করো আমি এ থেকে বি এর দিকে যেতে চাই, তাহলে আমার হাতটা বসাবো এই ভেক্টরের উপর, ক্ষুদ্রতর কোণে ঘুরাবো, যেদিকে ভাঁজ করলে কোণ ছোট হয়, ক্ষুদ্রতর হয়। তাহলে এই দিকে যদি আমি ঘুরাই কোণ ছোট হয়, তাহলে এ থেকে বি এর দিকে ঘুরাইলে ছোট কোণ পাওয়া যায়। কিন্তু দেখো আমি যদি ক্লকওয়াইজ যাইতাম বড় কোণ পাইতাম, এই যে বড় কোণ পাইতাম। তাহলে এইভাবে যাওয়া যাবে না। তাহলে আমি অ্যান্টি ক্লকওয়াইজ যখন ঘুরছি, তখন এ থেকে বি এর দিকে যখন ঘুরছি, এই যে আমার আঙ্গুলগুলো ভাঁজ করছি, তখন দেখো আমার বৃদ্ধাঙ্গুলি কিভাবে ঠিক খাতাটার সাথে কি পারপেন্ডিকুলারলি বাইরের দিকে চলে আসছে। ঠিক এই জিনিসটাই আমি চিত্রে বুঝাতে চাচ্ছিলাম তোমাদেরকে, চিত্রে যেটা দেখাইছি। এখন বলতে পারো যে স্যার যদি আমি বি থেকে এর দিকে আসি, হ্যাঁ সেটাও আসা যায়। সেটা আসলে কিভাবে আসবে, এই যে দেখো বি হচ্ছে এটা, তাহলে বি দিকে তোমার দেখো হাতগুলো বসাইছি স্যার তলের উপর। এখন কার দিকে আসবো, এর দিকে। এর দিকে এই যে ক্লকওয়াইজ আসতেছে, ক্লকওয়াইজ বলে স্যার অ্যান্টি ক্লকওয়াইজ গেলে কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে কোন বৃহত্তর হয়ে যাবে, আমাকে ক্ষুদ্রতর কোণ দেখতে হবে। কোণ বৃহত্তর হতে পারবে না, আমাকে ক্ষুদ্রতর কোণে করতে হবে কাজটা। এই যে এই কোণটা নিতে হবে। তাহলে আমি যদি এভাবে বসাই, এভাবে যদি আমি বসাই এবং এটাকে ভাঁজ করি, এই যে ক্ষুদ্রতর কোণ যদি আমি ভাঁজ করি এই জায়গায় ভাঁজ করলে, তাহলে আমার আঙ্গুলটা বৃদ্ধাঙ্গুলিটা কোন দিকে, কাগজকে ভেদ করে ভেতরের দিকে লম্ব বরাবর চলে যাবে। তাহলে এভাবে যদি বসাই এবং যদি অ্যান্টি ক্লকওয়াইজ এ থেকে বি এর দিকে যায় ক্ষুদ্রতর কোণে, তাহলে বৃদ্ধাঙ্গুলি বাইরের দিকে। তাহলে ক্রস গুণফলের দিক হচ্ছে গিয়ে এটা থেকে কোন দিকে, বাইরের দিকে। এই যে ক্রস গুণফলের দিক এটা থেকে এই যে বাইরের দিকে। আর যদি তুমি যদি বি থেকে এর দিকে আসো, তাহলে ক্রস গুণফলের দিক এটা থেকে ভিতরের দিকে, ভিতরের দিকে লম্ব বরাবর। আশা করছি জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে এখানেও ব্যাপারটা স্যার তাই বুঝাতে চাচ্ছিলাম, ক্রস গুণনের দিক কোন দিকে হবে। ক্রস গুণনের দিকটা হচ্ছে গিয়ে দেখো এই যে অ্যান্টি ক্লকওয়াইজ যখন স্যার ঘুরালাম, অ্যান্টি ক্লকওয়াইজ যখন ঘুরালাম এর থেকে বি এর দিকে, তাহলে এটা কোন দিকে, উপরের দিকে। এটা এটা থ্রি ডাইমেনশনাল ফটো ভিজায় কিছুটা হলেও বোঝা যাচ্ছে, যাচ্ছে কিনা। কিন্তু 2D হলে একেবারে বোঝা যেত না, কিছুটা হলেও বোঝা যাচ্ছে। এটা তল আর কি, এই তল, এটা হচ্ছে সেই তলটা। তলের উপরে তুমি দুইটা ভেক্টর নিয়েছো, তলের উপর তুমি দুইটা ভেক্টর নিয়েছো, সেই দুইটা ভেক্টর উপর পারপেন্ডিকুলারলি উপরের দিকে। যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে এ থেকে বি এর দিকে যাই, কিন্তু যদি আমি বি থেকে এর দিকে যেতাম, আমি যদি বি থেকে এর দিকে যেতাম, তাহলে সেই ক্ষেত্রে কি হতো, বি থেকে এর দিকে গেলে কি হতো, এটা বি আর এটা মনে করো এ ভেক্টর। আমি যদি ক্লকওয়াইজ যেতাম, ক্ষুদ্রতর কোণ এভাবে হইতো, এই যে ক্লকওয়াইজ এভাবে হইলে কোন দিকে হইতো, এই যে নিচের দিক বলতে বুঝাচ্ছি, আসলে আসলে ভেতরের দিকে। নিচের দিক বলতে ভেতরের দিকে, একটু আগে আমি তোমাদেরকে দেখাইছিলাম। এটা হচ্ছে তখন হবে ইটা। তাহলে উপরের দিক আর নিচের দিক কি সেম না, কিন্তু দিক ডিফারেন্ট। তাহলে আমি বলতে পারি ক্রস গুণনের ক্ষেত্রে এ ক্রস বি যা বি ক্রস এ তা না, বি ক্রস এ তা নয়। কেন বলতো দুইটা এক না কেন, কারণটা কে ব্যাখ্যা দিতে পারবা। এ ক্রস বি নট ইজ ইকুয়াল টু বি ক্রস এ, এটা কেন, এ ক্রস বি বি ক্রস এ সমান না কেন, সমান না এই কারণে, কারণ এদের দিক ভিন্ন। কারণ ভেক্টর তখনই এক হবে, সমান হবে, যদি ভেক্টরের মান ও দিক উভয়ই কি হয়, সেম হয়। একটা ভেক্টর আরেকটা ভেক্টর তখনই সমান হবে যদি ভেক্টর দুইটার মান ও দিক উভয়ই কি হয়, সমান হয়। এখন একটা ভেক্টরের শুধু মান আরেকটা ভেক্টরের মানের সমান, কিন্তু একটা ভেক্টরের দিক আরেকটা ভেক্টরের দিকের সমান নয়, তার মানে ভেক্টর দুইটা কি নয়, সমান নয়। তুমি সমান ভেক্টর বলতে পারবে না। তাহলে ভেক্টর কখন সমান হয় বলতে পারি আমরা, যদি একটা ভেক্টরের মান ও দিক আরেকটা ভেক্টরের মান ও দিক উভয় কি হয়, সমান হয়। এখন একটা ভেক্টরের মান আরেকটা ভেক্টরের মানের সমান হয়ে গেছে, হ্যাঁ তুমি বলতে পারো যে দুইটা ভেক্টরের মান সমান, কিন্তু বলতে পারো না যে ভেক্টর দুইটা সমান। কথা বুঝাতে পারছি, এ ক্রস বি এর মান যা আসবে
বি ক্রস এর মানও তাই আসবে, কিন্তু দিক কি হবে, ডিফারেন্ট হবে। তাই আমরা বলতে পারি না যে এ ক্রস বি ইজ ইকুয়াল টু বি ক্রস, এটা বলতে পারি না। এই জন্য স্যার নট ইজ ইকুয়াল টু দিস। আশা করছি বুঝছো বিষয়টা। হুম। এই যে আমরা আগের অবস্থানে চলে আসছি। তাহলে এটা বোঝাতে গেলে, এটা যেহেতু 2 ডাইমেনশনাল ফটো, তাই এখানে বোঝানো যাচ্ছিল না, তাই আমরা 3 ডাইমেনশনে গেছিলাম। তাহলে এই ভেক্টরের দিক কোন দিকে কাজ করবে, যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি উপরের দিকে কাজ করবে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাই এ থেকে, যদি আমরা বি এর দিকে অ্যান্টি ক্লকওয়াইজ যাই, এই যে ডান হাতে স্ক্রু নিয়ম দিয়ে আমরা বের করতে পারি, হ্যাঁ এভাবে। তাহলে তুমি বুঝতেই পারতেছো তোমাদের ফ্যান ফ্যান কিভাবে ঘুরলে তোমার বাতাস কোন দিকে যাবে, উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে। তাহলে ফ্যানের ঘূর্ণনের উপর সেটা নির্ভর করছে। তার মানে এখানেও কি চলে আসতেছে, ক্রস গুণনের অ্যাপ্লিকেশন ব্যবহার চলে আসতেছে। ফ্যান কোন ডিরেকশনে ঘুরলে বাতাসটা নিচের দিকে আসবে, আর কোন ডিরেকশনে ঘুরলে উপরের দিকে যাবে, এখানেও কিন্তু ফিজিক্স ব্যবহার করা হয়েছে এই জায়গাটা। তো আচ্ছা, তাহলে এখানে ইটাটা কি দিকের দিক নির্দেশ করে, ক্রস গুণনের দিক নির্দেশ করে। ইটা ইটা ক্রস গুণনের দিক নির্দেশ করে। তাহলে আমরা বলতে পারি এই যে ইটা এর দিক হচ্ছে এটা, আর ইটা মানে কি, ইটা মানে হচ্ছে গিয়ে এ ক্রস বি। ইটা মানে হচ্ছে এ ক্রস বি, এ ক্রস বি এর দিক নির্দেশ করছে ইটা। এখন যদি দুইটা ভেক্টর, এখন আমরা যদি ক্লকওয়াইজ ঘুরতাম, আমরা যদি ক্লকওয়াইজ ঘুরতাম, এই যে ক্লকওয়াইজ যদি আমরা যাইতাম, এটা যদি থিটা হতো, তাহলে ক্রস গুণনের দিক কোন দিকে হতো, ক্রস গুণনের দিক কোন দিকে হতো, নিচের দিকে হতো। নিচের দিকে মানে আমাদের খাতার ভেতরের দিকে লম্ব বরাবর, আমাদের খাতার ভেতরের দিকে লম্ব বরাবর, অর্থাৎ যেখানে আমরা দেখতে পাচ্ছি সেটার ভেতরের দিকে লম্ব বরাবর। এটা হচ্ছে গিয়ে ক্রস গুণনের দিক নির্দেশ করছে। ইটা সমান সমান কি এ, সরি এটাকে এখন বলতে হবে বি ক্রস এ, এটাকে বলতে হবে বি ক্রস এ। কেন, কারণ আমরা বি থেকে এর দিকে আসতেছিলাম। আর এটাকে কি বলতে হবে, এ ক্রস বি, এটাকে বলতে হবে বি ক্রস এ, ডিরেকশন ভিন্ন। কেন, কারণ আমি যার থেকে যেদিকে আসতেছি, এটা যদি বি হয়, এটা বি ভেক্টর ছিল, আর এটা কি ছিল, এ ভেক্টর ছিল, তাহলে আমি বি থেকে এর দিকে ঘুরছি, যার কারণে আমাকে বি ক্রস এ দিতে হয়েছে। আর এখানে ঘুরছিলাম আমি কোথা থেকে কোথায়, এ থেকে বি এর দিকে ঘুরছিলাম, তাই এ ক্রস বি দিয়েছিলাম। তাহলে আমরা প্রথম পার্টটা বুঝে গেছি, এ ক্রস বি মানে হচ্ছে গিয়ে এ বি সাইন থিটা, মধ্যবর্তী অন্তর্ভুক্ত কোণের সাইন নিতে হবে। আর ইটা, এখানে ইটাটা কি, যেহেতু দুইটা ভেক্টরের গুণফল একটি ভেক্টর রাশি, তাই এখানে একটা ভেক্টর রাশি দিতে হয়েছে আমাকে। আর এই যে এ বি সাইন থিটা, এই পুরো জিনিসটা হচ্ছে গিয়ে কি, এ ক্রস বি এর মান। তাহলে যদি বলা হয় একটা ভেক্টরের মান কিভাবে দেখাবো, এ ক্রস বি এর মান যদি দেখাইতে হয় এইভাবে দেখাবো, এ ক্রস বি দুই পাশে মডুলাস দিব, তখন কিভাবে লিখবো তাকে, এ বি সাইন থিটা লিখবো। তখন কিন্তু আর ইটা দেয়া যাবে না, কেন, কারণ এ ক্রস বি এর দুই পাশে আমি কি দিয়ে দিয়েছি, মডুলাস দিয়ে দিয়েছি। মডুলাস দিয়ে দিলে তখন সেটা শুধু মান বুঝাবে, শুধু মান বুঝাবে। এই জন্য এই মান আকারে যদি তুমি লিখতে চাও, এ ক্রস বি এভাবে মান আকারে তুমি তাকে লিখতে পারো। আর যদি ভেক্টর রূপে লিখতে চাও, তাহলে তোমাকে লিখতে হবে কিভাবে, এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা ইটা ক্যাপ, এই যে ইটা ক্যাপ। তাহলে ইটা ক্যাপ সমান স্যার কি লিখতে পারি বলতো, ইটা ক্যাপ ইজ ইকুয়াল টু, উপরে থাকবে এ ক্রস বি, নিচে থাকবে কি বলতো, এ বি সাইন থিটা এটা। তাহলে একটা জিনিস কি তোমরা বুঝতে পারতেছো, আমরা আমরা ফার্স্ট ক্লাসের দিকে, প্রথম দিকে আমরা একটা সূত্র পড়ছিলাম, যে মনে আছে, একক ভেক্টর কিভাবে নির্ণয় করে, একক ভেক্টর কিভাবে নির্ণয় করে সেটা কিন্তু আমরা শিখছিলাম। একক ভেক্টর, মনে করো তোমাকে যদি বলে এ এর একক ভেক্টর বের করো, এ এর একক ভেক্টর নির্ণয় করো, একক ভেক্টর নির্ণয় করো, তাহলে তোমরা কিভাবে করছিলাম মনে আছে, এ ক্যাপ, এটা হচ্ছে এ এর একক ভেক্টর, ইজ ইকুয়াল টু এ ভেক্টরটি, আর নিচে কি বসছে, এ ভেক্টরের মান।
এ ভেক্টর আর নিচে কি বসছে এ ভেক্টরটির কি মান। তাহলে এখন তোমরা একটু জিনিস খেয়াল করে দেখো তো, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো তো স্যার, ইটা তো একটা একক ভেক্টর, তাহলে সেটাও কি ওটার মতো না, একক ভেক্টরের নিয়মের মতো না? উপরে দেখো, উপরে এ ক্রস বি ভেক্টরটা মানে ক্রস গুণনটা, আর নিচে কিন্তু ক্রস গুণনের মানটাই আছে, কিন্তু নিচে দেখো ক্রস গুণনের মান। এটাকে স্যার কি লিখতে পারি দেখো তো, এটা মানেই কি এটা না, এই যে এটা না, তাহলে উপরে কি দিছো তোমরা, উপরে দিছো ভেক্টরটা এ ক্রস বি, আর নিচে দিয়েছো কি এ ক্রস বি এর মান। তাহলে একটা ভেক্টরকে যখন একটা ভেক্টরের মান দিয়ে কি করা হয়, ভাগ দেওয়া হয়, তখন আমরা সেখান থেকে কি পাই, একক ভেক্টর পাই। এই একক ভেক্টরটা কার দিক নির্দেশ করে, ক্রস গুণনের দিক নির্দেশ করে, এইখানে ক্রস গুণনের দিক নির্দেশ করে। তাহলে আমরা এই একক ভেক্টরটার মানও কি করে ফেলতে পারবো, বের করে ফেলতে পারবো। এই ফর্মুলা গুলো লিখে রাখবা, কিন্তু এগুলো অঙ্কে খুব গুরুত্বপূর্ণ। এখন অনেক সময় এখানে তোমাকে দিক নাও বলে দিতে পারে, তুমি কি এ থেকে বি এর দিকে যাবে নাকি বি থেকে এর দিকে যাবে, তখন তোমাকে কিন্তু এখানে একটা প্লাস মাইনাস বসাইতে হবে। বলে স্যার প্লাস মাইনাস কেন? কারণ এমনও তো হইতে পারে যে এ ক্রস বিও হইতে পারে, আবার এমনও তো হইতে পারে বি ক্রস এও তো হইতে পারে। তাহলে নিচে হবে বি ক্রস এ এর মান, এমনটাও তো হইতে পারে। এমনটা হইতে পারে না, দুইটা জিনিস বোঝানোর জন্য আমরা সূত্র যখন লিখবো তখন প্লাস মাইনাস দিব। যদি বলে একক ভেক্টর নির্ণয় করো, ক্রস গুণনের ক্ষেত্রে একক ভেক্টর নির্ণয় করতে গেলে যদি বলে একক ভেক্টর নির্ণয় করো, তখন কিন্তু আমরা এখানে প্লাস মাইনাস ইউজ করব। অঙ্কের সময় আমরা প্লাস মাইনাস ব্যবহার করব। কেন ব্যবহার করব? কারণ যদি স্পেসিফিক বলে না দেয় এ থেকে এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে বা বি ভেক্টর থেকে এ ভেক্টরের দিকে, এরকম যদি স্পেসিফিক কিছু মিন না করে, তখন কিন্তু তোমরা এখানে অঙ্ক করার সময় প্লাস মাইনাস ইউজ করে অঙ্ক করতে হবে। কেন? কারণ এ থেকে বি এর দিকেও হতে পারে, সেটা বি থেকে এর দিকেও হতে পারে, দুইটা জিনিস বোঝানোর জন্য প্লাস মাইনাস ব্যবহার করতে হবে। এভাবে লিখতে হবে তোমাদের অঙ্কের সময়। আশা করছি জিনিসটা বুঝতে পেরেছো। এরপর পরের অংশে যাই, নির্ণায়কেরটাতে যাই। নির্ণায়কেরটাতে যাওয়ার সময় লাস্ট ক্লাসের একটা জিনিস আবার আমি আলোচনা করতে চাই, লাস্ট ক্লাসের একটা আলোচনা আবার আনতে চাই। নির্ণায়কেরটাতে এখানে তো এ ক্রস বি ছিল, তারপর কি লিখছি, এ বি সাইন থিটা ইটা ক্যাপ, এটা কি হবে এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। এই নির্ণায়ক রূপটা, এটা হচ্ছে গিয়ে ক্রস গুণনের আরেকটা নির্ণায়ক রূপ। কিভাবে নির্ণয় করব? তো এটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে গুণনটা জানতে হবে। গুণনটা জানার জন্য লাস্ট ক্লাসের একটা জিনিস আমাকে আবার আলোচনায় আনতে হচ্ছে, একটু খেয়াল করো। এই জিনিসটা ডট গুণনের ক্ষেত্রে আমি আলোচনা করছিলাম, ক্রসের ক্ষেত্রে আলোচনা করি নাই। এটা ছিল মূল বিন্দু। আমরা বলছিলাম এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা জেড অক্ষ। এক্স অক্ষের দিকে কোনটা ভেক্টর, একক ভেক্টর, এক্স অক্ষে কোন একক ভেক্টর রিপ্রেজেন্ট করে? আই ক্যাপ। আই ক্যাপ, ডান। ওয়াই অক্ষকে? ওয়াই অক্ষকে? জে ক্যাপ। জে ক্যাপ। আর জেড অক্ষকে কোনটা রিপ্রেজেন্ট করে? কে ক্যাপ। কে ক্যাপ রিপ্রেজেন্ট করে, ওকে। কে ক্যাপ। এটা ওকে, হ্যাঁ। এবং এই এক্স ওয়াই জেড পরস্পর পারপেন্ডিকুলার বলছিলাম আমরা, 90 ডিগ্রি কোণে থাকে। আই জি এর স্যার। সাথে যে 90 ডিগ্রিতে থাকবে, জে এর সাথে কে 90 90 ডিগ্রিতে ডিগ্রি। সাথে, এবং এক্স এর সাথে জেড ও কত ডিগ্রি, 90 ডিগ্রি। এগুলো প্রত্যেকটা 90 ডিগ্রি।
আমরা এখন বলছিলাম বিল্ডিং এর কোণার দিকে তাকালে 3 ডাইমেনশন দেখা যায়, এই তিনটা অক্ষকে দেখা যায়। বিল্ডিং এর যে কোনো কোণার দিকে তাকালে, ঘরের মধ্যে যে কোনো একটা কর্নারের দিকে তাকালে এই তিনটা অ্যাক্সিস জি দেখতে স্যার। পাবো পারপেন্ডিকুলার। আচ্ছা, এখন সেখানে আমরা পড়ছিলাম আই ডট আই, লাস্ট ক্লাসে পড়ছিলাম আই ডট আই জে ডট জে এন্ড কে ডট কে সমান কত ছিল স্যার? 1 ছিল। কেন ছিল সেটা আমরা ব্যাখ্যা করছি। এবং আই ডট জে, হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপা বলেন। জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। জি আসসালামু আলাইকুম। আচ্ছা এরপরে এটা 0 আসছিল। এখন আমরা ক্রস গুণনের ক্ষেত্রে এটা দেখতে চাই। ক্রস গুণনের ক্ষেত্রে এই জিনিসটা কিভাবে আসছে সেটা দেখতে চাই। ক্রস গুণনের ক্ষেত্রে যে বিষয়টা কাজ করে, আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে ইজ ইকুয়াল টু কি হয়? 0 হয়। তাহলে স্যার এটা কিভাবে? হ্যাঁ এটা হচ্ছে, দেখো একটু, আই ক্রস আই, একটু খেয়াল করো তো, এ এর জায়গায় স্যার আই বসাইছি, এ বি এর জায়গায়ও আই বসাইছি, দুইটা আই। আচ্ছা দেখো তো এই দোনোটা আই কোন অক্ষ বরাবর কাজ করতেছে বলো তো? এক্স অক্ষ। এক্স অক্ষ বরাবর। তাহলে কি এদের মধ্যে কি কোনো কোণ আছে? নো স্যার। কোণ নাই। তাহলে আমরা যদি আই ক্রস আই বের করতে চাই, তাহলে সেটা কিভাবে বের করব? শুধু মান বের করতে যদি চাই আমরা, আচ্ছা তাহলে এ লাগবে, এর জায়গায় কি বসবে? প্রথম আই ভেক্টরটার মান, দ্বিতীয়টা বি এর জায়গায়, তাও আই ভেক্টরের মান, কারণ এ হচ্ছে গিয়ে এ ভেক্টরের মান, বি হচ্ছে গিয়ে বি ভেক্টরের মান, আর সাইন থিটা তো আছে তাদের মধ্যবর্তী কোণ। তাহলে এই আই এর মান হচ্ছে গিয়ে এটা, এই আই এর মান হচ্ছে গিয়ে এটা, এবং তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রির মান কত বলতো? 0 না? তাহলে 0 ইন্টু সামথিং পুরোটাই কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আই ক্রস আই 0। তেমনি ভাবে জে ক্রস জে যদি আমরা বের করি, তাহলে দেখো তো জে ভেক্টরটা কোন দিকে কাজ করতেছে? এই যে এই বরাবর। জে ভেক্টরটা এই বরাবর কাজ করতেছে, তাহলে দোনোটা জে ভেক্টর তো এই বরাবর কাজ করতেছে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 0। তাই আগের মতোই জে ভেক্টরের মান, পরেরটা বি এর জায়গায়ও কি আছে? জে ভেক্টরের মান সাইন কত ডিগ্রি? 0 ডিগ্রি। আর ইটা তো সাইন 0 ডিগ্রির মান কত হবে? 0। তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারি আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে ইজ ইকুয়াল টু কি হবে? 0 হবে। 0। ফর্মুলাটা ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, কারো সমস্যা হলে বলতে পারবা, অসুবিধা নাই, কারণ এগুলো একেবারে প্রাইমারি জিনিস। এগুলো না বুঝলে তোমরা পরবর্তী সময় সামনে আগাতে পারবা না। আচ্ছা, আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, এটা কেন দরকার? এটা আসলে এই নির্ণায়ক পদ্ধতিটা প্রমাণ করতে গেলে এই জিনিসটা লাগবে। তো এখন আমরা তো সেটা বুঝে গেলাম। এখন যদি ডিফারেন্ট কেস হয়, ডিফারেন্ট কেসটা কেমন? ডিফারেন্ট কেসটা হচ্ছে গিয়ে মনে করো যদি আই ক্রস জে হয়, হ্যাঁ, বা যদি জে ক্রস কে হয়, হ্যাঁ, বা কে ক্রস আই যদি হয়, যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি আর কি। যেমন দেখো এই যে আই ক্রস জে মানে কি, আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি, আই এর পরে জে তে যাচ্ছি, আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি, জে এর পর কে তে যাচ্ছি, আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি, কে এর পর আই আসছি। এমনও তো হতে পারে ক্লকওয়াইজ হতে পারে, সম্ভব সেটাও, কারণ আমরা দেখছি একটা ভেক্টর এই বরাবর আর একটা এই বরাবর বি, এ থেকে বি এর দিকেও যাওয়া যায়, বি থেকে এর দিকেও যাওয়া যায়, কিন্তু কি করতে হবে? ক্ষুদ্রতর কোণে যুক্ত হবে যদি ক্রস গুণন বের করতে হয়। অডিওটা অফ করে দাও তারা। যদি এ থেকে জি স্যার।
এ থেকে যদি বি এর দিকে ঘুরতে হয়, এ থেকে যদি বি এর দিকে ঘুরতে হয় তাহলে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হচ্ছে, আর বি থেকে এর দিকে ঘুরতে হলে আমাকে ক্লকওয়াইজ যেতে হচ্ছে। ক্ষুদ্রতর কোণে মাথায় রাখতে হবে ক্রস গুণন, এ থেকে বি এর দিকেই যাও বা বি থেকে এর দিকেই যাও, ক্ষুদ্রতর কোণে যেতে হবে। কি যেতে হবে? ক্ষুদ্রতর কোণে যেতে হবে। আচ্ছা, তাহলে আবার একটু মনোযোগ দাও, খুব ভালো করে খেয়াল করে দেখো। আমরা একটু আগে বলছিলাম এ ক্রস বি, এই দুইটার গুণফলটা একটি কি রাশি আসবে? ভেক্টর রাশি আসবে, ভেক্টর আসবে। এবং সেই ভেক্টরটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম? একটা একক ভেক্টর দিয়ে প্রকাশ করছিলাম। আর এই একক ভেক্টরটার দিক কোন দিকে হবে? আমি যদি এ থেকে বি এর দিকে ক্ষুদ্রতর কোণে অ্যান্টি ক্লকওয়াইজ যাই, ক্ষুদ্রতর কোণে যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাই এ থেকে বি এর দিকে, তাহলে আমার বৃদ্ধাঙ্গুলিটা যেদিকে প্রসারিত হবে সেই দিকে বরাবর, অর্থাৎ এই দুইটা ভেক্টরের লম্ব বরাবর। এই দুইটা ভেক্টর যেখানে আছে এবং আমি যে কলমটা যে জায়গায় রাখছি দেখো, সেই কলমটা যে জায়গায় আছে সেই বরাবর তোমার মুখের দিকে লম্ব বরাবর, তোমার মুখের দিকে লম্ব বরাবর। অর্থাৎ তুমি যদি এই দুইটা ভেক্টরকে তোমার খাতায় এঁকে মাটিতে রাখো, খাতাটা মাটিতে রাখো, তাহলে এই বিন্দু থেকে তোমার মাটি থেকে ঠিক লম্ব বরাবর উপরের দিকে হবে ওই ভেক্টরটার দিক, এই ভেক্টরটার দিক। এবার আমি যদি বি থেকে এর দিকে ঘুরি তাহলে ক্লকওয়াইজ ঘুরবো, তাহলে সেই ক্ষেত্রে আমার বৃদ্ধাঙ্গুলিটা কোন দিকে হবে? আমি কলম যেটা রাখছি, কলমটা ভেদ করে কোথায় ঢুকে যাবে? ল্যাপটপের ভেতরের দিকে লম্ব বরাবর হবে, লম্ব বরাবর হবে। তার মানে বোঝা যাচ্ছে এই যেই তলে এই দুইটা ভেক্টরকে রাখা হবে, সেই দুইটা ভেক্টর যে বিন্দুতে ক্রিয়ারত আছে সেই বিন্দু থেকে লম্ব বরাবরই হবে, সেই তলের লম্ব বরাবরই হবে কি? এই দুইটা ভেক্টরের ক্রস গুণনের দিক, এই দুইটা ভেক্টরের ক্রস গুণনের দিক। তাহলে তোমরা আমাকে বলো তো, একটা জিনিস আমাকে বলো তো দেখি, দেখি বলো তো, এটা হচ্ছে কি মনে করো এক্স অক্ষ, আর এটা মনে করো এটা এক্স অক্ষ, আর এটা মনে করো ওয়াই অক্ষ। এক্স অক্ষ ওয়াই অক্ষ পরস্পর কি থাকে? পারপেন্ডিকুলার থাকে 90 ডিগ্রি, সেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। অক্ষ অর্থাৎ এটা 90 ডিগ্রি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ কাকে রিপ্রেজেন্ট করে? এক্স অক্ষকে রিপ্রেজেন্ট করে কে? আই একক ভেক্টর। ওয়াই অক্ষকে রিপ্রেজেন্ট করে কে? জে একক ভেক্টর। দেখি আমাকে তোমরা বলো তো, আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরি এক্স থেকে ওয়াই এর দিকে, এক্স থেকে ওয়াই এর দিকে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরি, মনে করো আই একটা একক ভেক্টর, আই একটা একক ভেক্টর, আই থেকে যে দিকে আমি ঘুরতেছি অ্যান্টি ক্লকওয়াইজ, ক্রস গুণন একক ভেক্টর। তাহলে এই গুণফলটাও তো একটা কি রাশি আসবে? ভেক্টর রাশি আসবে। আচ্ছা, সেই ভেক্টরটার দিক কোন দিকে হবে? তোমরা আমাকে বলো তো দেখি। একটু আগে তোমরা দিক নির্ণয় করছো, এ বি যে তলে আছে, এই কলমটা থেকে যদি আমরা ক্ষুদ্রতর কোণে এ থেকে বি এর দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি, তাহলে আমার কলমটা থেকে লম্ব বরাবর, এই তলটা থেকে লম্ব বরাবর আমার মুখের দিকে আসবে। তাহলে তোমরা আমাকে বলো তো, এক্স থেকে যদি ওয়াই এর দিকে আমরা ঘুরি, আই থেকে জে এর দিকে যদি ঘুরি, তাহলে এটা যদি সেই বিন্দু হয়, দেখি বলো তো এই বিন্দুর উপর কি হবে? লম্ব হবে না? জি স্যার। এই বিন্দুর উপর লম্ব বরাবর, অর্থাৎ এখন আমি পেনটা যেভাবে রাখছি এটা আমার মুখ বরাবর আসবে। অর্থাৎ এক্স এবং ওয়াই অক্ষ যদি আমি মাটিতে রাখি, দুটোটা আঁকি, তাহলে এখানে যদি আমি কলম বসাই, তাহলে মাটি থেকে লম্ব বরাবর উপরের দিকে হবে কি? আরেকটা ভেক্টর। তাহলে সেটাই তো কি ভেক্টর? জেড অক্ষ। সেটা কি অক্ষ? জেড অক্ষ। আর সেটাকেই আমরা আঁকলাম কিভাবে? জেড অক্ষকেই আমরা আঁকছি এইভাবে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না কেন? কারণ এটা 2 ডাইমেনশনাল ফটো, দ্বিমাত্রিক ফটো, এই কারণে এখানে বোঝা যাচ্ছে না সেটা। জেড অক্ষ তো আসলে এদিকে না, স্যার যেদিকে আঁকছি সেদিকে না। জেড অক্ষটা আসলে আমি কলম রাখছি, ঠিক কলম থেকে আমার ল্যাপটপ থেকে লম্ব বরাবর বাইরের দিকে, লম্ব বরাবর অর্থাৎ আমার মুখের দিকে। আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি আমার মুখের দিকে, আমি যদি ক্লকওয়াইজ ঘুরি তাহলে ল্যাপটপ ভেদ করে ভিতরের দিকে লম্ব বরাবর, ভিতরের দিকে লম্ব বরাবর। তাহলে এটা কোন অক্ষকে রিপ্রেজেন্ট করছে বলতো? আই এবং জে, এই ক্রস গুণন, ক্রস গুণনের দিক কোন বরাবর হচ্ছে বলতো? জেড অক্ষ বরাবর হচ্ছে না? আই ক্রস জে এর দিক, আই ক্রস জে এর দিক কোন বরাবর হচ্ছে? জেড অক্ষ বরাবর হচ্ছে। তার মানে তোমরা খেয়াল করে দেখো, এ ক্রস বি এর দিককে রিপ্রেজেন্ট করে ইটা, আর ইটা কোন বরাবর হয়?
ওই দুইটার যে তলে থাকে সেই তলের লম্ব বরাবর ক্রিয়ারত থাকে। অ্যান্টি ক্লকওয়াইজ হলে উপরের দিকে, আর ক্লকওয়াইজ হলে নিচের দিকে। তাহলে এই ইটাটা এটা যদি আই হয় আর এটা যদি জে হয়, তাহলে এই দুইটার উপর লম্ব কোনটা হবে বলতো? আই জে এর উপর লম্ব কোনটা হবে বলতো? আই জে এর উপর লম্ব কে হয়? আই তো এক্স অক্ষকে রিপ্রেজেন্ট করে, জে তো ওয়াই অক্ষকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, আই জে যদি লম্ব হয়, তাহলে এই আই জে এর দিক নির্দেশ করার জন্য আই জে এর উপর লম্ব এমন একটি ভেক্টরের নাম কি বলতো? আই জে কে এর জেড উপর লম্ব, আই জে কে এর উপর লম্ব এমন একটি ভেক্টর কে হয়? কে ভেক্টর কে কে ভেক্টর, যেটা ভেক্টর জেড অক্ষ বরাবর। হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরি, তাহলে তোমরা আমাকে বলো তো আই ক্রস জে, এটাকে যদি আমরা এ বি সাইন থিটা এই আকৃতিতে লিখতে চাই, এ বি, এই যে এ বি সাইন থিটা একক ভেক্টর এভাবে এই আকৃতিতে লিখতে চাই, তাহলে দেখো এ এর জায়গায় তো এটা আছে, বি এর জায়গায় তো এটা আছে, তারপর কি এ এর মান হচ্ছে গিয়ে এটা, বি এর মান হচ্ছে গিয়ে এটা, তাহলে এই আই একক ভেক্টরের মান হচ্ছে গিয়ে এটা, যে একক ভেক্টরের মান হচ্ছে গিয়ে এটা। হ্যাঁ, আর সাইন মাঝখানে কত ডিগ্রি বসবে? 90 ডিগ্রি। বলে স্যার কেন? কারণ আই জে পরস্পর কত ডিগ্রি? 90 ডিগ্রি। কারণ আই মানে কি এক্স অক্ষ, জে মানে কি ওয়াই অক্ষ, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 বসছে তাদের মধ্যবর্তী কোণ। আর 90 ইটাটা ডিগ্রি কি হবে? ইটাটা কি হবে বলতো? কে ভেক্টর না? ইটা কি কে ভেক্টর না? ইটা কেন কে জি ভেক্টর? স্যার কে বলতে পারবে? এটা কেন কে ভেক্টর বলো? স্যার জেড কারণ অক্ষ বরাবর আছে। রাইট, জেড অক্ষ বরাবর। কেন? কারণ আমরা তো বলছি এ ক্রস বি এর দিক নির্দেশ করবে কে? ওই একক ভেক্টরটা। এই যে এ বি, এ ক্রস বি এর দিক নির্দেশ করবে কে? এই ইটা ভেক্টরটা। এ ক্রস বি এর দিক নির্দেশ করবে কি? ইটা ভেক্টরটা। এবং ইটা ভেক্টরটার দিক কোন দিকে হয়? এ ক্রস বি যে তলে থাকে সেই তলের উপর কি? লম্ব বরাবর। এখন লম্ব বরাবর উপরের দিকে হইতে পারে, ভেতরের দিকে হইতে পারে, সেটা ডিপেন্ড করবে কি আমি ক্লকওয়াইজ ঘুরছি না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি। তাহলে তোমরা আমাকে বলো, এখানে এ এর জায়গায় স্যার আই বলছি, জে এর জায়গায় বি এর জায়গায় স্যার জে বলছি, তাহলে আই জে এর লম্ব বরাবর আরেকটা অক্ষ কোনটা? কে না? তাহলে আই জে যদি ক্রস গুণন করি, তাহলে আই জে এর দিক নির্দেশ করবে কে? কে ভেক্টরটা। কারণ কে ভেক্টরটাই তো এদের উপর কি? লম্ব। আই জে এর উপর কি হবে? লম্ব হচ্ছে কে ভেক্টর। সে কারণে এখানে কি ভেক্টর আসতেছে? কে ভেক্টর আসতেছে। আচ্ছা, একইভাবে সহজ করে তোমাদেরকে বলে দেই, তোমরা যখন আই ক্রস জে দিবা, তাহলে সেটা লম্ব বরাবর কাজ করবে হচ্ছে গিয়ে কে। যখন জে ক্রস কে দিবা, জে ক্রস কে বাদে আর বাকি আছে কে, সেটার উপর কাজ করবে আই। কে ক্রস যদি আই দাও, তাহলে সেটার উপর কাজ করবে জে, মানে বাকি যেটা থাকবে সেটা। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি স্যার। দেখো আই আই থেকে জে এর দিকে, জে থেকে কে এর দিকে, কে থেকে আই এর দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু যদি ক্লকওয়াইজ হইতো, এমন যদি হইতো যে আই থেকে কিসের আসতো? কে আসতো, আই ক্রস কে হইতো, তখন কি হইতো? এখানে শুধু ডিরেকশন চেঞ্জ হয়ে যেত। তোমরা জে এর জায়গায় কি দিয়ে দিবা? মাইনাস জে। আর এখানে জে ক্রস কে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটাকে যদি তুমি কে ক্রস জে দিতা, তাহলে জাস্ট কি এসে যেত? মাইনাস এসে যেত। আবার এখানে আই ক্রস জে আছে, তুমি যদি জে ক্রস আই দিতা, তাহলে জাস্ট চিহ্ন চেঞ্জ হয়ে যেত, মাইনাস কে আসতো। আচ্ছা, আজকে ভিডিওটা দেখার পরে দেখে তোমরা এটাকে ভালো করে পজ করে দেখবা। সামনের ক্লাসে এটা নিয়ে আমি আবার আলোচনা করব, কোনো সমস্যা নাই। তোমরা এটা না বোঝা পর্যন্ত আমি সামনের টপিকে আগাবো না। এটাতে একটু জটিলতা আছে, এটা বুঝতে একটু কষ্ট আছে, তুমি বাসায় বসে চেষ্টা করবা। না পারলে স্যার আবার হেল্প করবো, কোনো সমস্যা নাই। কারণ এগুলো বেসিক জিনিস, এগুলো যদি তুমি বুঝতে না পারো সামনের দিকে আগাইতে পারবা। খালি মাত্র এই চ্যাপ্টার না, অন্য অনেক চ্যাপ্টারে তুমি ধরা খেয়ে যাবা। শুধুমাত্র এই চ্যাপ্টারের জন্য যে এই পড়াটা তা না। ভেক্টর ফিজিক্সের রন্ধ্রে রন্ধ্রে আছে, ফিজিক্সের রন্ধ্রে রন্ধ্রে ভেক্টর প্রবেশ করে আছে। অতএব ফিজিক্স পড়তে গেলেই তোমাকে ভেক্টর জানতে হবে, সবচেয়ে বড়
ফিজিক্সের সবচেয়ে বড় ইস্যু হচ্ছে কি ভেক্টর। ফার্স্ট পার্টে যেমন ভেক্টর লাগবে, সেকেন্ড পার্টেও তেমনি কি লাগবে, ভেক্টর লাগবে। তার মানে যে ভেক্টর খুব ভালো জানে সে ভালো ফিজিক্স জানে, আর যে ভেক্টর ভালো জানে না সে ফিজিক্স জানে না। স্যার আপনি ভিডিওগুলো ইউটিউবে দিবেন বলছিলেন না? ও আচ্ছা, দিব, টাইম পাচ্ছি না বুঝছো, এগুলা অনেক সময় ক্লাস করাই আর অসহ্য লাগে। আচ্ছা দিব। আচ্ছা, এ ক্রস বি, এখন এই জিনিসটা প্রমাণ করতে চাই আমরা। এই জিনিসটা প্রমাণের মাধ্যমে শেষ করব। এটা প্রমাণ করতে গেলে আমাদেরকে লাস্ট ক্লাসে আমরা যেরকম করছিলাম গুণন, সেভাবে গুণন করব। যেমন দেখো, এ ক্রস বি আমরা ডট গুণন যেভাবে করছিলাম, এ লিখছিলাম স্যার এ এক্স আই, বি লিখছিলাম এই যে এ ওয়াই জে, এটা লিখছিলাম এ জেড কে। তাহলে এটা ক্রস বি এক্স আই বি ওয়াই জে বি জেড কে, এটা। তো আমরা কি করব এখন, আমরা এটার সাথে এর পুরোটা একবার গুণ করব, এ ওয়াই এর সাথে পুরোটা একবার গুণ করব, এ জেড এর সাথে পুরোটা একবার গুণ করব। কিন্তু একটা ব্যাপার কাজ করবে, দেখো এ এক্স আই দেওয়ার পরে এখানে ক্রস গুণন দিতে হবে, তারপর ব্রেকেট দিয়ে তুমি পি এক্স আই, এই ক্রস গুণনটা যদি দিতে ভুল করো তাহলে ম্যাচ মিস, পুরো ম্যাচ মিস হয়ে যাবে, মানে কাটা খাওয়া পুরো। বলে স্যার এই একটা ক্রসের জন্য এত বড় শাস্তি না, আর বাকিটা দেখবেই না, কেটে তোমাকে 0 দিবে। অর্থাৎ তোমাকে এখানে, এটা তুমি বীজগণিত করছো না, তুমি এটা ভেক্টর করতেছো, এটা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে। একইভাবে এ জেড কে এটার সাথে ক্রস বি এক্স আই বি ওয়াই জে বি জেড কে। আচ্ছা, আমরা এর পরের লাইন লিখি। এর পরের লাইনে আচ্ছা দেখো, এই আই এর সাথে যে অংশটা আছে এ এক্স, এটার উপরে কোনো ভেক্টর সাইন নাই, অতএব এটা শুধু মান প্রকাশ করছে। আবার এই আই এর সাথে যে মানটা আছে বি এক্স, এটা শুধু মান প্রকাশ করছে, অতএব এই এক্স আর বি এক্স কে নরমাল গুণনেই তুমি গুণ করতে পারো, কোনো সমস্যা নেই, ডট ক্রস দিতে হবে না। বাট এ এক্স এর সাথে আইটা আছে আর বি এক্স এর সাথে এই আইটা আছে, এরা তো ভেক্টর, এদেরকে গুণ করতে গেলে তোমাকে আই ক্রস আই দিতে হবে। এই গুণনটা এইভাবে একটু সাবধানে করবা। আবার এটার সাথে আবার কোনটার গুণন হবে, এটা, তো সেটা কিভাবে, এ এক্স বি ওয়াই, এটা তো নরমাল, এটাতে কোনো ভেক্টর নাই, কিন্তু এই আই এর সাথে এই জে এর গুণ করতে গেলে কি হবে, আই ক্রস জে, এভাবে করতে হবে। একইভাবে পরেরটাও, এ এক্স বি জেড আই ক্রস কে। এরপরে এই এ ওয়াই জে এর সাথে পুরোটা কত হবে, এ ওয়াই বি এক্স, তারপর জে ক্রস আই, যেভাবে আছে সেভাবে লিখতে হবে, আই ক্রস জে লেখা যাবে না, কারণ এখানে আগে জে আছে পরে আই আছে। তুমি বীজগণিতের মতো যে আই ক্রস জে লিখলে হবে না, যেভাবে সিরিয়ালে আছে ওভাবে লিখতে হবে। কিন্তু এটার আগে পরে হইতে পারবে, এ ওয়াই আর বি এক্স এটা আগে পরে হইতে পারবে, এ ওয়াই বি এক্স বা বি এক্স এ ওয়াই এভাবে লিখতে পারো, কারণ এটার কোনো ভেক্টর না। তাহলে এটাকে নরমাল গুণনেই তুমি গুণ করতে পারো। এই জন্য স্যার লিখছি দেখো, এ ওয়াই, এই যে এ ওয়াই কি লিখছি বি এক্স, বা বি এক্স এ ওয়াই ও লিখতে পারতা, কিন্তু জে ক্রস আই এটাকে আই ক্রস জে লেখা যাবে না, একটু সাবধান থাকবা। আবার এটার সাথে পরেরটা, তাহলে কি হবে বলতো, এ ওয়াই বি ওয়াই সাথে কি থাকবে, এই জে এর সাথে জে, তাহলে জে ক্রস জে, এটা তো দুইটাই সেম, তাই এটাতে কোনো রকম সমস্যা নাই। তারপরে এ ওয়াই জে এর সাথে লাস্ট একটা, তাহলে এ ওয়াই বি জেড আর জে ক্রস কি হবে, কে, কে এরকম। তো পরেরটা কি হবে বলতো একটু, পরের এজেড, এজেড এর সাথে এটা এজেড বিএক্স এজেড বিএক্স কে ক্রস আই, তারপর কি স্যার, এজেড এজেড বিওয়াই, বিওয়াই ওকে, কি হবে বলতো, কে ক্রস, কে ক্রস জে ওকে ডান, নেক্সট এজেড বিজেড বিজেড কে ক্রস কে, কে ক্রস কে। রাইট। তাহলে আমরা একটু মুছি উপরেরটা।
আচ্ছা, তো আমি এখানটায় লিখি, দেখো এখন তোমরা জিরো বলছিলা কোনটা কোনটা মনে আছে? আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, এটা কি পাইছিলাম? 0 জিরো পাইছিলাম। তাহলে কোথায় কোথায় জিরো হবে আগে আইডেন্টিফাই করে ফেলো, হিসাবটা সহজ হয়ে যাবে তোমার জন্য। জিরো করে ফেলতে পারলে ওটা সহজ হয়ে যায়। যেমন দেখো এটা পুরোটা জিরো হয়ে যাবে। তারপরে যাই দেখো এই যে জে ক্রস জে, এটা পুরোটা জিরো হয়ে যাবে। আমি একটু অন্য কালি দিয়ে লিখি, এটা জিরো হয়ে যাবে কারণ আই ক্রস আই। তারপর দেখো এই যে জে ক্রস জে, এটা জিরো হয়ে যাবে। কে ক্রস কে, এটা জিরো হয়ে যাবে। তাহলে জিরো গুলো বাদ দিয়ে স্যার লেখা আরম্ভ করি। হ্যাঁ, জিরো দিয়ে বাদ দিয়ে লেখা আরম্ভ করি। এ এক্স বি ওয়াই, এই যে প্রথমে এটা লিখছি। আই ক্রস জে, আই ক্রস জে মনে আছে তোমাদের? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ বলো তো? তিনটা অক্ষর ছিল, এটা আই, এটা জে, এটা কে। তাহলে আই ক্রস জে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হলে আই ক্রস জে এর জায়গায় কে বসবে বলো তো? কে না? মনে আছে? আই ক্রস জে এর জায়গায় কে বসবে? কে বসবে? তোমাদেরকে কে। বলছিলাম আমি জি কিছুক্ষণ স্যার। আগে। আই ক্রস জে এর জায়গায় হ্যাঁ কি স্যার, বসবে? কে বসবে। কে। আর যদি জে ক্রস আই হইতো, ক্লকওয়াইজ হইতো, তাহলে নেগেটিভ হইতো। উল্টা হ্যাঁ, হইলে নেগেটিভ হবে। -কে। আচ্ছা, এটা স্যার ডাইরেক্ট লিখে ফেলছি। জি তো স্যার। তোমরা বুঝে নাও, পাশে সাইড নোট দিয়ে দিলেই ইজি লাগবে তোমাদের। ভিডিওগুলো পজ করে করে শুনবা, দেখবা, তাহলে তোমাদের ইজি হবে। আচ্ছা, এ এক্স বি জেড, এটাতে আছে কি দেখো তো? আই ক্রস কে। আই ক্রস কে দেখো তো কেমন, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? আই থেকে কে তে যাচ্ছ? ক্লকওয়াইজ। আই থেকে তুমি আগে যেটা, সেটা থেকে তুমি কোথায় যাচ্ছ? পরেরটাতে যাচ্ছ। আই ক্রস কে, তার মানে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হলে কি আসবে? মাইনাস জে হবে। -জে। হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, ক্লকওয়াইজ নেগেটিভ, মাথায় রাখবা। অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, ক্লকওয়াইজ নেগেটিভ এই ক্ষেত্রে। আচ্ছা, এরপরটা দেখো তো, এ ওয়াই বি এক্স। এ ওয়াই বি এক্স এটা কি হবে দেখি, কেউ একজন বলো। মুন বল। স্যার -কে। মাইনাস কে, মাইনাস কে কেন আসলো? ক্লকওয়াইজ। হ্যাঁ, তারপরে যাই রিশাদ কবির, পরেরটা বলো। এ ওয়াই বি জেড, যে জেডটা তো জিরো হয়ে গেল। এ ওয়াই বি জেড, রিশাদ কবির বলো তো এটা। জে ক্রস কে এটা কি হবে? যে ক্রস কেটটা, হুম, যে ক্রস কে তাহলে স্যার আই হবে, প্লাস আই। প্লাস আই হবে। ওকে, ডান। তারপরে যাই, আর কি আছে? আশা বলো পরেরটা। পরেরটা আশা বলো, এটা এটা বলো তো। কে ক্রস আই কি হবে বলো তো? তুমি আছো? অডিও অন করো, অডিও অন না করলে শুনতে পাবো না তো। তোমার অডিও, তোমার স্ক্রিনের একদম বাম পাশে দেখো, মোবাইলে যদি হয় স্ক্রিনের একদম বাম পাশে নিচে দেখো আনমিউট, লাল কালারের আনমিউট অপশন করা আছে, ওটাতে ক্লিক করলে আনমিউট হয়ে যাবে। সে পারতেছে না মনে হয়। আচ্ছা, হুমায়রা আদিবা বলো তো। স্যার জে। যে হবে, কেন যে হবে বলতে পারো? মাইনাস কেন হচ্ছে না বলতে পারবা? স্যার এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। হ্যাঁ, ভেরি গুড। ওকে, এর পরেরটা হচ্ছে গিয়ে এ জেড বি ওয়াই। এ জেড বি ওয়াই কে বলবে? একজন আছে ইকা, নতুন জয়েন করছে, তুমি কি বুঝছো জিনিসটা? তারপর ঝুমা, তুমি বলো তো এটা। ঝুমা বলো।
তুমি আসো ঝুমা? নাই। সুমা বলো তো, সুমা। স্যার কোনটা? এই যে এটা, এই যে স্যার রেড কালার দেখাচ্ছি নিচে, এটা রেড কালার দিয়ে দেখাইছি, দেখো এই যে এটা। জি, সেটা মাইনাস আই ক্যাপ হবে। ভেরি গুড। মাইনাস কেন বলো তো? সেটা ক্লকওয়াইজ ঘুরতেছে। রাইট। ক্লকওয়াইজ। আচ্ছা, এর পরেরটা তো জিরো আমরা জানি, সেটা লিখতে হচ্ছে না। ওকে। তাহলে এটা তো আমরা বাদ দিলাম কেন, এটা তো সমান সমান হবে। সামনে তো কি আছে, a ক্রস b আছে। আচ্ছা এবার আসো, এখানে দেখো 6টা টার্ম পাইছি আমরা। 6টা টার্মের ভিতরে দেখো 2টা i পাইছি, 2টা j পাইছি, 2টা k পাইছি। তো i গুলাকে একসাথে করে ফেলো, কমন নিয়ে ফেলো। i কমন নিয়ে ফেলছি স্যার, ay bz মাইনাস az dy। দেখো i কমন নিয়ে ফেলছি, এটা হচ্ছে কি i কমন নিয়ে ফেলছি স্যার। দেখ এই যে i, এই যে i কমন নিয়ে ফেলছি। এখানে যেহেতু মাইনাস ছিল আর এই প্লাসে আর এই মাইনাসে কি হবে, মাইনাস হবে। এই জন্য দেখো এখানে মাইনাস আসছে। এরপরে যে কমন যদি নেই স্যার, তাহলে মাইনাসটাকে স্যার পরে লিখছি, এটাকে আগে লিখছি। তাহলে az bx, এটা যেহেতু পরে লিখছি, তাহলে এই মাইনাস আর এই প্লাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। স্যার কি লিখতে পারি, মাইনাস ax bz। এরপরে কে আছে দেখো, এটা কে ক্যাপ, তাহলে ax by মাইনাস ay bx। এই এরপরেই আমরা যে লাইনটা লিখবো সেটা হচ্ছে গিয়ে কি, নির্ণায়ক পদ্ধতি। তোমরা ইন্টারমিডিয়েট ম্যাথমেটিক্সে তোমরা যদি ম্যাট্রিক্স বা নির্ণায়ক করে থাকো, এখনো কেউ কেউ করছে হয়তো, কেউ কেউ করে নাই, হ্যাঁ করে থাকো, তাহলে তোমরা এই জিনিসটা পারবা। এটাকে নির্ণায়ক বলে। দুই পাশে যে আমি মডুলাসের মতো সাইন দিছি, এটা হচ্ছে নির্ণায়ক চিহ্ন। এরপরে যে লাইনটা লিখবো সেটা হচ্ছে গিয়ে এটা। নির্ণায়ক করলে তোমরা পারবা। তারপরেও স্যার একটু বুঝাই দেই, প্রাথমিক আলোচনা, তোমরা এটা যদিও ম্যাথে করবা, আমি এখানে ম্যাথমেটিক্স আলোচনা করতে গেলে অনেক টাইমের দরকার, ফিজিক্স থেকে সরে যেতে হবে। তারপরে আমি একটু কিভাবে হয়েছে সেটা বুঝাই দিই তোমাদেরকে। a ক্রস b নির্ণায়কের কতগুলো ধারা আছে। এই যে আমরা এই লাইনটার পরেই সরাসরি কোনটা লিখে দিব, এটা লেখার নিয়ম কি দেখো, ax ay az bx by bz, শেষ, কাহিনী খতম। বলে স্যার এভাবে করলে কি এটা চলে আসবে? হ্যাঁ চলে আসবে। করার নিয়মটা স্যার একটু বলি, দেখো আমি উল্টা পথে হাঁটতেছি এখন। এই লাইন থেকে, যেহেতু তোমাদেরকে বলতেছি এই লাইন থেকে এই লাইন আসবে, তাহলে তো নিশ্চয়ই এই লাইন থেকে এই লাইন আসতে পারে, উল্টা ঘটনাও তো ঘটতে পারে। তো উল্টাটা কিভাবে আসে স্যার সেটা বুঝাই দিই, এটা কিভাবে সরাসরি লেখা যায়। উল্টাটা হচ্ছে এরকম, এটা গুণনের সিস্টেমটা হচ্ছে এরকম। তুমি যদি আই বের করো, নির্ণায়কের নিয়ম হচ্ছে গিয়ে এই আই বরাবর এটা বাদ, আই বরাবর এটা বাদ, কলাম সারি দুইটা বাদ। তাহলে আই বরাবর কলাম সারি যদি বাদ হয়, বাকি আছে কি বলতো, এ ওয়াই বিজেড, তারপরে এজেড বিওয়াই। দেখো এই যে এটা আর এইটা, এই যে দেখো তাকাই দেখো তুমি, এ ওয়াই বিজেড, এজেড কি, বিওয়াই। বিওয়াই। বুঝতে পারছো? জি স্যার। এটা হচ্ছে সিস্টেম। এবার আমি মাঝখানেরটা পরে করব, মাঝখানেরটাতে একটু ঝামেলা আছে, সেজন্য স্যার লাস্ট একটা করব। কে বের করতেছি, তাহলে কে বরাবর কলাম বাদ, কে বরাবর সারি বাদ, সারিবাদ। তাহলে কি বাকি থাকবে, এটা। তো এটা X, হইলে কি করব, হ্যাঁ। নরমাল এ এক্স বি ওয়াই, এ ওয়াই বি এক্স। BY, দেখো তাই কিনা, এই যে জি স্যার। হ্যাঁ এইভাবে করলাম। করার পরে মাঝখানেরটাতে ঝামেলা কি বলে তো স্যার, মাঝখানেরটাতে কোনো ঝামেলা নাই আসলে, মাঝখানেরটা দুই ভাবে লেখা যায়, সেজন্য স্যার ঝামেলা বলতেছি। মাঝখানেরটাতে আসলে কোনো ঝামেলা নাই। যদি তুমি জে লিখো, তাহলে জে বরাবর কলাম বাদ আর জে বরাবর দুই দিকে সারি বাদ, এই যে সারিবাদ। তাহলে বাকি থাকে কি, এইটা এইটা, তাহলে এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন। দেখি
ax bz, দেখো তো তাই হয়েছে কিনা, এই যে। হ্যাঁ স্যার। আবার ax bz, এই যে দেখো ax bz এভাবে হয়, বলে স্যার এটা আগে আসলো না কেন তাহলে? এই জিনিসটাকে তুমি দুই ভাবে লিখতে পারো। এখন নিয়মের মধ্যে পড়ে নাই, দেখো তুমি তুমি এতক্ষণ এইভাবে করছো ঠিক না? এটা একটা ঝামেলার জি, জায়গাটা স্যার। দেখো, তুমি ax bz আগের গুলো তাই করছো, এই যে ax bz এটা পরে চলে গেছে, দেখো এটা আগে থাকার কথা। তাহলে তুমি এটাকে আগে কিভাবে আনবা? একদম সহজ বাংলা, দেখো কিভাবে আনবা আগে। তুমি যদি এটাকে আগে আনতে চাও ax bz, তাহলে এটার আগে কি একটা মাইনাস আসবে না স্যার? মাইনাস আসবে না? হুম। আর এইটাকে যদি স্যার পরে লিখতে চাই, এটাতে কি আসবে স্যার? প্লাস। এখন যদি তুমি একটা মাইনাস কমন নিয়ে নাও, তাহলে কি হবে বলো তো দেখি? এই সামনে একটা মাইনাস চলে আসবে নাকি? হ্যাঁ আর স্যার, এই তখন প্লাসের জায়গায় কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে যাবে। তখন তুমি যদি এখন এই পদ্ধতিতে লিখতে চাও, তাহলে কি লিখতে হবে? এখানে কি লিখতে হবে? মাইনাস লিখতে হবে। বলে স্যার আগের পদ্ধতিটা কি হবে না? আগের পদ্ধতিটাও কারেক্ট, তুমি দুই ভাবেই কি করতে পারো, লিখতে পারো। এই জন্য তোমাকে এটা বুঝাতে চাচ্ছিলাম স্যার। এখানে মাইনাস জে ax bz মাইনাস az কি bx, এভাবেও যেমন লিখতে পারো, আবার উল্টা জিনিসটাও লিখতে পারো। উল্টা জিনিসটা কি বলছি স্যারে? উল্টা জিনিসটা মানে এখানে প্লাস দিয়ে জে দিয়ে তারপর কি এইটাকে এখানে লিখবো, তারপর এটাকে কোথায় লিখবো? এখানে লিখবো। মানে দুই ভাবেই সত্য, দুই ভাবেই লেখা যায়, সেটা বলছি স্যার। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি আসতেছে? মানে আমরা যদি নিয়মে থেকে কাজ করি, তাহলে কি আসতেছে? মাইনাস আসতেছে। মাইনাস আসছে, মাইনাস জে। কথা বুঝতে পারছি? নিয়মে থেকে জি যদি স্যার। কাজ করি মাইনাস আসে, তাহলে তোমরা যেটা পছন্দ করবে সেটাই নিবা, তোমাদের ইচ্ছা। তোমরা যে পদ্ধতিটা ফলো করতে চাও সেটাই নিবা। যদি প্লাস দিয়ে করতে চাও, তাহলে প্লাস দিয়ে করতে গেলে কিভাবে আসবে স্যার সেটাও বলে দিছি। মাইনাস দিয়ে করলে কিভাবে করতে হবে সেটা। এখানে যদি তুমি প্লাস দিয়ে যে বসাও, তাহলে কি করতে হবে? এই জিনিসটা আগে আনতে হবে, আর এই জিনিসটা কি পরে নিতে হবে, জাস্ট ইন্টারচেঞ্জ। মাঝখানে মাইনাস মাইনাসই থাকি যাবে, শুধু এই জায়গাটা কি বসবে? প্লাস বসবে। এখানে মাইনাস মাইনাসই থাকবে, জাস্ট ইন্টারচেঞ্জ হবে। এটা আগে আসবে, এটা পরে যাবে, যদি প্লাস আকারে লিখতে চাই। ওকে, শুধু মাঝখানেরটার দিকে খেয়াল করবো, বাকি সব ঠিকঠাক আছে। এটা হচ্ছে গিয়ে কি ক্রস গুণনের ব্যাপারগুলো আমরা জানতে পারলাম। তাহলে ডট ক্রস কিভাবে করতে হয় আমরা সেটা জানছি। ডট গুণন মানে কি ছিল? দুইটা ভেক্টরকে যখন আমরা গুণ করি একটা স্কেলার রাশি পাই, তখন সেটাকে রাশি আমরা পাবো। বলছিলাম ডট ডট গুণন। গুণন। দুটো ভেক্টরের গুণনের ফলে যদি কোনো স্কেলার রাশি পাওয়া যায়, সেটাকে আমরা ডট গুণন বলছি। দুইটা ভেক্টরকে গুণনের ফলে যদি কোনো ভেক্টর রাশি পাওয়া যায়, সেটাকে ক্রস গুণন বলছি। এবং ক্রস দুইটা গুণন। ভেক্টরকে গুণ করে যখন আমরা একটা ভেক্টর পাচ্ছি, সেই ভেক্টরটার দিক আবার কোন দিকে সেটাও নির্ণয় করতে পারলাম আমরা ডানহাতি স্ক্রু নিয়মে। কিভাবে করছিলাম? এক ভেক্টর থেকে আরেক ভেক্টরের দিকে যখন আমরা আমাদের আঙ্গুলগুলোকে ঘুরাবো, যে ভেক্টর থেকে আমরা ঘুরবো সেই ভেক্টরের উপর আমাদের হাত বসাবো, ডান হাত, এবং ক্ষুদ্রতর কোণে আমার হাতটাকে ঘুরাবো। যে দিকে ঘুরালে হাতটা ক্ষুদ্রতর হয়, আমার কোণটা ক্ষুদ্রতর হয়, সেদিকে ঘুরাবো। এবং আমার বৃদ্ধাঙ্গুলিটাকে প্রসারিত করে দেখবো, বৃদ্ধাঙ্গুলিটা যেদিকে কি হয় প্রসারিত হয়, সেদিকটাই হবে কি ওই ক্রস গুণফলের কি হবে, দিক হবে। আর সেটা আমরা দেখতে পেয়েছিলাম কি ওই তলের উপর লম্ব। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরালে কি হয়? লম্বটা উপরের দিকে হয়, আর ক্লকওয়াইজ ঘুরালে হয় লম্বটা কোন দিকে? ভেতরের দিকে লম্ব হয়। সেটা আমরা দেখতে পেয়েছিলাম। এবং সামনের ক্লাসে আমরা যেটা পড়বো, ডট গুণন আর ক্রস গুণনের দিয়ে কিভাবে অঙ্ক করা যায় এবং এগুলোর অ্যাপ্লিকেশন, এগুলোর ব্যবহারটা কোথায়, এগুলোর প্রয়োগটা কোন জায়গায়, সেটা নিয়ে আমরা এগুলো আমরা জাস্ট সূত্রগুলো সম্বন্ধে